নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে আমাদের এই নক্ষত্রের আলো অনুষ্ঠানে যে বিশেষ ব্যক্তি আছেন তাকে আপনারা সবাই জানেন, সুমিত গাঙ্গুলি। উনি আমি ছোটবেলা থেকে ওনার বহু ফিল্মে দেখেছি ওনার অভিনয় এবং মুগ্ধ আমি, এবং আমার ইচ্ছে ছিল যে দাদার সাথে একদিন দেখা হবে, এবং সেই থেকে দাদার সাথে আমার দেখা হয়, কথা হয়, এবং খুব ভালো মনের মানুষ একজন। এই তন্ত্র জ্যোতিষ সাবজেক্টটাকে আমি মানি, কিন্তু আমি তোমাকে কিছু কোশ্চেন করব, যেটা আমার মনের কোশ্চেন, সেটা কিন্তু দর্শক বন্ধু শুনবে এবং সবাই শুনবে, এবং সেটা তোমাকে অ্যান্সারটা দিতে হবে। তুমি কি পারবে? তাহলেই আমি তোমার সাথে টক শো করব, তোমার সাথে বসবো। আমি বললাম একদম দাদা, রাজি। তো আজকে কি কোশ্চেন করবে আমি জানি না, দাদা আমার পাশে আছে, দেখি কি করে। সবাই তোমরা দেখে নাও দাদা। তোমার এই নক্ষত্রের আলো অনুষ্ঠান আমি দেখেছি, তোমার যথেষ্ট নামডাক আমাদের সারা পশ্চিমবাংলা তোমায় চেনে, তোমার কি বলবো, মানে তোমার খ্যাতি চতুর্দিকে। আর আমি দেখো জ্যোতিষ ভীষণভাবে বিশ্বাস করি। আমার হাতেও আংটি পরা আছে, দেখতে পাচ্ছ, চারটে আংটি আমি পরে রেখেছি। তো আমি জ্যোতিষ একদম ছেলেবেলা থেকে জ্যোতিষ বিশ্বাস করি। আমি তন্ত্র কিছুটা বিশ্বাস করি। এবার প্রথমে আমি তন্ত্র সম্বন্ধে তোমার মুখ থেকে কিছু শুনতে চাই। একদম একদম। তন্ত্র কি, কেন, কিভাবে এর ব্যাপ্তি, কিভাবে এর মানে এটা ব্যবহার করা হয়, এই সম্বন্ধে আমি তোমার কাছ থেকে একদম 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 দাদা। জ্যোতিষটা কি হলো, জ্যোতিষ দিয়ে আমরা বিচার করি, আমরা গ্রহগত বিচার হয়। মানে জ্যোতিষটা দেখো একটা সাগরের মতো। জ্যোতিষের মধ্যে বহু কিছু আছে, হাত দেখা আছে, ফেস রিড করা আছে, কুষ্টি বিচার আছে, ছক রিড করা রয়েছে, এবং বহু বিচার, এবং সেই বিচারটা যারা জানে তাদেরকে আমরা জ্যোতিষ একটা সায়েন্স, একদম সায়েন্স। এবং এই যে জ্যোতিষ দিয়ে বিচার করি এবং তন্ত্র দিয়ে তাকে প্রতিকার করা হয়, সারানো হয়। এবং তন্ত্রের মধ্যে অনেক পার্ট আছে, মন্ত্র তন্ত্র অনেক কিছু, তন্ত্র কিছু ক্রিয়াকলাপ আছে। সেই ক্রিয়াকলাপগুলি খুব গুপ্ত, সেটা মন্ত্রের মাধ্যমে হয় এবং পুজো পাঠের মাধ্যমে হয়, এবং তন্ত্রের পরিধি বা তন্ত্রের বিস্তার সমুদ্রের থেকেও এটা সত্যি, একদম একদম সত্যি। এবং তন্ত্র দিয়ে দাদা হয় না এমন কিছু নেই দাদা। তুমি দেখা গেল তুমি সব দিক দিয়ে ফিট, ডক্টর তোমাকে লিখে দিয়েছে যে তুমি সব দিক দিয়ে ফিট, তুমি সব দিক দিয়ে ভালো, কিন্তু কখনো কখনো দেখা যায় যে আমাদের হওয়া কাজটা হচ্ছে না। এটা কি কোনো মেডিসিন পাওয়া যাবে? কোনো মেডিসিন নেই। ওখানে কিন্তু এই যে বাধা বন্ধন, তন্ত্রের মাধ্যমে ভালো করা যায়, খারাপ করা যায়, কারো পিছনে লাগা যায় যে এই মানুষটাকে ক্ষতি করব। অনেকে আছে যে দাদা দেখা গেল তোমার সাথে ভালো সম্পর্ক, সে তন্ত্রের মাধ্যম দিয়ে তোমাকে কিছু না কিছু টুকটাক করে ক্ষতি করলো। বশীকরণও করা যায়। হ্যাঁ, বশীকরণও করা যায়, সেগুলো নিয়ে আমি বলবো। বশও করা যায় যে তুমি একটা মানুষকে সহ্য করতে পারো না, হট করে সেই মানুষটা তোমার খুব কাছের হয়ে গেল। এই যে বশীকরণ কিন্তু নটা জোকস দাদা, এত তাড়াতাড়ি খুব সহজে কিন্তু হয় না। তো এই যে তন্ত্রের যে প্রতিকার তুমি বলছো, এই প্রতিকার বলতে মানে এই প্রতিকার বলতে কি বোঝায়? প্রতিকার বলতে দাদা অনেক কিছু আছে, ভেষজ আছে। যেমন ধরো আমি যদি মানে গাছরা আছে, তারপরে তন্ত্রের কিছু মানে জিনিসপত্র আছে যেগুলি হলো কিন্তু দুর্মূল্য, সেই জিনিসপত্রগুলি একত্রে মিলিয়ে তন্ত্রের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে, পুজো পাঠের মাধ্যমে একটা কার্যকারী সিদ্ধি করে একটা জিনিস বানানো হয়। সেই জিনিসটা দিয়ে তোমাকে সারানো হয়, তাকে আমরা একটা মূল ভাষায় রেমেডি বলি। রেমেডি বলি আমরা, বলি না কবচ তাবিজ। তো কবচটা কি, তাবিজটা কি? ওই কবচটাকে শোধন করতে হয় এবং ওর মধ্যে কিছু জিনিস ভরতে হয়, এবং সেই জিনিসগুলি যেমন কোনো গাছের মূল থাকে, কোনো জিনিস থাকে, কোনো গুপ্ত জিনিস থাকে। আমরা আমাদের চুল কিন্তু ফেলে দিই, আমাদের তন্ত্রের কাজে আমাদের চুলও লাগে। আমাদের পায়ের নখ আমরা কিন্তু ফেলে দিই, তন্ত্রের কাজে কিন্তু আমাদের নখও লাগে। এবার অনেক জিনিসপত্র লাগে যে জিনিসগুলি আলোচনা করা যায় না, যেগুলি অনেক গুপ্ত। মন্ত্র আছে, মন্ত্রর মাধ্যমে হয়, জিনিসের মাধ্যমে হয়, এবং যজ্ঞের মাধ্যমে হয়, হোমের মাধ্যমে হয়। আচ্ছা, এই তন্ত্র কি
মানে আমি বলি এটা কি কোনো গ্রহ নক্ষত্র দ্বারা পরিচালিত, না দেবদেবী দ্বারা পরিচালিত, নাকি প্রেত বা ইত্যাদি এইসব দ্বারা বাহ পরিচালিত? বাহ বাহ, খুব দারুণ কথা বলেছে। মানে দাদা নলেজ রাখে, তার মানে মানে ভীষণ দামি কথা। এই কথা মানে প্রশ্নের মাধ্যমে বোঝা যায় যে সেই মানুষটা কতটা জ্ঞানী, কতটা শিক্ষিত, বা সেই মানুষটা এই এই জিনিসটার উপর কতটা নলেজ রাখে। দাদা বলল গ্রহের মাধ্যমে, গ্রহের মাধ্যমে মানে কি, সেটা হলো জ্যোতিষ বিশ্লেষণ বা বিচার। আমরা বিচার করি গ্রহ নক্ষত্র, তোমার গ্রহ কোনটা তোমার ফেভারে আছে, তোমার কি রবি ফেভারে আছে, শুক্র ফেভারে আছে, বুধ ফেভারে আছে, চন্দ্র কি তোমার ফেভারে আছে, তাহলে তুমি অনেক দূরে এগোতে পারবে। তুমি যদি ফিল্ম জগতে থাকো, তোমার যদি শুক্র বুধ সাথ দেয়, অনেক দূরে এগোতে পারবে। এবার এই তন্ত্রটা, জ্যোতিষের গ্রহগুলি আমি জানালাম, এবার তন্ত্রটা হলো কি, তন্ত্রটা হলো দাদা দেবদেবী, একদম দেবদেবীকে নিয়েই দাদা তন্ত্র। এবং তন্ত্রের দুটো পার্ট আছে, তন্ত্রের কিছু কিছু পার্ট আছে, প্রেত আত্মা এগুলি নিয়েও হয় এবং দেবদেবী নিয়েও হয়। এবার কার্যটা কি, তোমার কাজটা কি, তোমার কাজ অনুযায়ী তুমি কি প্রেত সাধনা করবে, না পরিসাধনা করবে, না তুমি দেবী সাধনা করবে, এবার তোমার কাজ অনুযায়ী। এবার তুমি যদি কাউকে ক্ষতি করতে চাও তাহলে একটা আলাদা সাধনা, কারোর যদি ক্ষতি তুমি কাটাতে চাও তাহলে তার একটা বলে না বিশ্বে বিষক হয়। এবার যদি তুমি কারো ভালো করতে চাও, তুমি ধরো কারো বিয়ে হচ্ছে না, তুমি বিয়ের জন্য একটা কোনো কাজ করতে যাচ্ছ, তখন তোমার দেবীকে নিয়ে কাজ করতে হবে। এবার দেখা গেল কাউকে বান মারা হয়েছে বা কাউকে ক্ষতি করা হয়েছে, কাউকে মানে এমন করা হয়েছে যে বিছানা সজ্জা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তখন তোমাকে একটা অন্য সাধন, মানে এক একটা সমস্যা অনুযায়ী এক একটা সাধনা হয়। পেট সাধনাও হয়। পেট সাধনা মানে এমন একটা সাধন, আমি সেটা নিয়ে আলোচনা করব, সেটা একটা বড় মানে জিনিস। পেট সাধনা করে তুমি দেবী সাধনার যে ফল সেটা তুমি পাবে না। পেট সাধনা করতে গেলে তুমি শ্মশানে, চিতায়, বা তুমি ঘন জঙ্গলে, আর দেবী সাধনা মানে তুমি মন্দিরে, ভালো জায়গায়। তো ব্যাপারটা হলো কি, তুমি জায়গার উপর। এখন তুমি দাদা তুমি কি করতো, তুমি কি টক শো করবে, না তুমি কি বই করবে, না তুমি কি মানে কি কাজ করবে, সেই অনুযায়ী সেই হিসাবে তোমার পাওয়ারটা, মানে তুমি পাওয়ারটা কোন দিকে নিয়ে যেতে চাইছো সেই পাওয়ারকে তোমাকে ধরতে হবে। একদম একদম একদম, পাওয়ারটা তুমি কোন দিকে যাচ্ছ। বুঝতে পেরেছি। আচ্ছা তুমি, আমি এগুলো গেল প্রেত, জ্যোতিষ ইত্যাদি, আমি শুনেছি মানে তুমি ছবি দেখে বিচার করো। ইয়েস। এই ছবি দেখে কিভাবে বিচার? একদম একদম দাদা, ভালো কথা বলে। এটা তো ছবি দেখে বিচার। একদম একদম, এটাকে বলে দাদা এক কথা ফেস রিড করা। ফেস রিড করা দাদা, তুমি তোমার মুখমণ্ডল আছে, এবার তোমাকে আমি রাখবো এক জায়গায়, এবার তোমার ফেস আর একজনের ফেস, তোমার ফেস দেখে আমি বুঝতে পারবো তুমি কেমন ধরনের মানুষ। মানে কি জ্যান্ত ফেস না ছবি? জ্যান্ত ফেস, ছবি, আচ্ছা সব ধরনের, মানে ফেজের মধ্যে। দেখো দাদা একটা কথা বলি, জ্যান্ত ফেসটা দেখলে বেশি ভালো বোঝা যায়, বেশ, কিন্তু ছবি দেখলে কিছুটা কম বোঝা যায়। কিন্তু জ্যান্তটা হলে হয়তো 100%, ছবিটা হলো 75%। এবার দেখা গেল দাদা তোমার মুখটা একটা এমন একটা তো অ্যাগ্রেসিভ বা একটা রাগ মুখ হলো, এখন সেটা দিয়ে আমি বুঝতে পারবো যে তুমি তুমি মেন্টালিটিটা তোমার কেমন, তুমি কি রাগী লোক না তুমি ভালো লোক। আবার একটা ফেস দেখবো সে খুব ইনোসেন্ট টাইপের, খুব নরম টাইপের, তাকে সেই ফেস দেখে জানা যায়। ফেসের ভীষণ আকৃতি থাকে, কপাল চওড়া, গালটা কেমন, ঠোঁটটা কেমন, নাকটা কেমন, তোমার নাকটা কি সরু না লম্বা, তোমার গালটা কি ঢোকানো, তোমার গালটার শেপটা কেমন, ডিম্বাকৃতি না লম্বা, কি টাইপ, সেটা দেখে কি তুমি নেচার সমস্ত কিছু দাদা, মানে অনেক সময় ধরো লোকটা কেমন, ওনার কতদূর যাবে, ওনার সাকসেসটা কি পাবে কি পাবে না, কি বিপদ আপদ আছে সব কি বিপদ হবে, মানে ফেস রিডটা দাদা দারুণ জিনিস। কেন অনেকে সবকিছু করা যায়, কিন্তু ফেস রিডটা যদি ভালোভাবে বোঝা যায়, আমি শেখাই ওটা। ফেস রিড আমাদের 3 মাসের একটা কোর্স থাকে, ওটা যদি কেউ শেখে ফেস রিডটা, তাহলে একজন জ্যোতিষ আর একজন ফেস রিড যদি ভালোভাবে শেখে সমতুল্য। মানে ফেস রিডটা যদি শেখা যায় তাহলে দাদা তুমি যদি ফেস রিডটা তুমি শিখতে পারো, তুমি দেখে চট করে বলবে ও কেমন কি টাইপের। সেটা তো আমি নিজেও সাইকোলজি স্টুডেন্ট, আমি অনেক মানুষকে দেখে বলে দিই ওই এই টাইপের, মানে এখানে সাইকোলজির অনেকটা পার্ট থাকে।
মানে তার শরীর মানে ফেসটি মানে শুধু ফেসটা নয়, তার শরীরের অঙ্গি না ভঙ্গি, তার চোখ, তার কোন দিকে তার তাকাচ্ছে, চাউনি, তার ব্যবহার। এই লোকটা ভালো লোক নয়, হ্যাঁ, এ কিন্তু একটুখানি ক্রিটিক্যাল মাইন্ডেড। একদম একদম হ্যাঁ, একদম। বা এর মনের মধ্যে অনেক রকম আছে। Yes, yes. হ্যাঁ। আচ্ছা, এই যে আমাদের যে সিনেমা হয়, ধরো আমরা যখন সিনেমা করি, হ্যাঁ, এই সিনেমায় ধরো যখন রিলিজ হয়, আমি ম্যাক্সিমাম ডিরেক্টর প্রডিউসার তাদের দেখেছি জ্যোতিষীর কাছে যেতে, বা তন্ত্র সাধনা করতে, বা মানে পরিসাধনা করতে, দেবী সাধনা করতে। তো এইটা মানে সিনেমা চলার পেছনেও কি এই তন্ত্র, জ্যোতিষ ইত্যাদি? আজকে আমি রিভেল করে দিচ্ছি, এটা খুব গুড কোশ্চেন। মানে আমি সত্যি কথা বলতে দর্শক বন্ধুদের আজকে অনেক অজানা প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছে তোমার মাধ্যম থেকে। মানে সুমিতদাকে তোমরা কত নম্বর দেবে আমাকে কিন্তু জানাবে, কারণ সুমিতদা আজকে যে কোশ্চেনগুলি করছে আমি হয়তো বলতাম না এটা, কারণ আমাদের কিছু কিছু জায়গায় বারণ থাকে না। অনেক ডাইরেক্টরের আমার কাছে লিস্ট রয়েছে, অনেক ডাইরেক্টর আছে যারা ফিল্ম তৈরির আগে থেকে এবং ফিল্ম তৈরির মাঝখানে এবং শেষে, দেখো একটা ফিল্মের বাজেট কিন্তু কম না দাদা। সেটাই তো বলছি, এবং 1.5 কোটি 2 কোটি টাকা করার পরে তারা কম, এটা কম বাজেট। এবং একটা যদি ভালো মাপের ফিল্ম তৈরি করে কেউ, মোটামুটি 3-4 কোটি টাকার কমে হয় না। এবং সেই জায়গা থেকে যদি এবার সেটা চলবে কিনা দাদা, মার্কেটে সে কতটা নেবে, মানুষের মনে কতটা জায়গা করবে, সেখানে কি ইমোশন থাকবে, সমস্ত কিছু দাদা জ্যোতিষ ছাড়া হবে না। আমি তোমাকে বলবো দাদা, এভরি মানে ডাইরেক্টর, মানে যত রকম ডাইরেক্টর আছে, সমস্ত মানুষ কারো না কারো কাছে যায়, কারণ না সে জানিয়ে যাক বা অজান্তে যাক। আমার কাছে কিছু ব্যক্তিত্ব আসে, আমি নাম বলছি না, তারা খুব ভালোবাসে আমাকে, আমার বাবাকে, আমাকে। এবং সব থেকে বড় কথা হলো কোন দিন, তুমি বলো দাদা কোন দিন রিলিজ করে, সেই দিনটা কিন্তু আজ থেকে নয়, ফিক্স থাকে। এবার দেখো আমাদের যারা আমরা তো অভিনয় করি, তাদের কিন্তু শুক্র ফেভারে থাকতে হয়। শুক্র কি তারা লাক্সারিস লাইফ দেয়। শুক্র যদি তোমার ফেভারে না থাকে তাহলে তুমি পুরো তলিয়ে যাবে। শুক্র তোমাকে সব দেবে, লাক্সারিস লাইফ দেবে, তোমাকে গ্ল্যামারাস দুনিয়ায় তোমাকে নিয়ে যাবে, সে আবার তোমাকে শেষ করে দেবে। এবং একটা বই, মুভি চলতে চলতে হঠাৎ করে দাদা, মানে কাজ করতে করতে এরকম অনেক মুভি আছে তুমি জানো, যে চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু রিলিজ করে না। দীর্ঘ হয়তো 8 বছর, 10 বছর, 12 বছর পরে হয়তো রিলিজ করে, বা কোনোটা হারিয়ে যায়। এবং অনেক মুভি আছে যে সর্বশান্ত করে দেয় সেই ডাইরেক্টরকে। সেই জায়গা থেকে ওখানে আমাদের কিছু ক্রিয়া আছে, গুপ্ত ক্রিয়া, এবং সেই ক্রিয়ার মাধ্যমে সেই মুভি চ্যালেঞ্জ দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেটা সাকসেস পাবে, দর্শকদের মন কাড়বে। মেন ব্যাপার হলো দর্শক, মানে আমরা দর্শক যারা আছি তারা, আমরা একটা ফিল্ম দেখব, মুভি দেখে আমরা রিভিউ দেব যে না এটা বেস্ট। যদি 1 কোটি দর্শক রিভিউ দেয় দ্য বেস্ট, তাহলে কিন্তু ওটা সাকসেস। এবার যদি আমরাই যদি মুভি দেখে যে না এটা ভালো লাগছে না, তোমরা কোন দিন কোন হলে, এই মুভির নামকরণটা কিন্তু খুব ভাইটাল দাদা। প্রত্যেকটা মুভির মেন হলো নামকরণটা, ওই নামকরণ আমরা করি দাদা। ওই প্রতিটা কোম্পানির যেমন নামকরণ হয়, প্রতিটা মানুষের যেমন নামকরণ হয়, মুভিরও নামকরণ হয়। আমি এরকম অনেক অভিনেতাকে চিনি যাদের নাম পাল্টে দিয়েছে, তাদের আসল নামটা পাল্টে অন্য একটা নাম দিয়েছে, বা নামের আগে পেছনে একটু কোনো অক্ষর। রাইট। এইগুলি কিন্তু আমাদের। আচ্ছা, এটার সঙ্গে কি পুজো পাঠের যোগাযোগ আছে? পুজো পাঠের এটা হলো তাদের সংখ্যাতত্ত্ব। রাইট। সংখ্যাতত্ত্ব নিয়ে যে তোমার জন্য কোন সংখ্যাটা দাদা শুভ, তোমার জন্য কোন লেটারটা শুভ। তোমার দাদা সুমিত, এই যে সুমিতের এস, হ্যাঁ এস এইচ হবে না এস হবে শুধু, এটা কোনটা হবে, স না স, তালে বসা না দন্ত স, এইগুলি কিন্তু খুব ভাইটাল জিনিস। এই মানুষের জীবনে ভালো থাকার জন্য, এই যে আমরা ভালো থাকি দৈনন্দিন জীবনে ভালো থাকি, তো এই দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য মানে পুজো পাঠের কি সত্যি কোনো মূল্য আছে বা অবদান আছে বা দরকার? একদম দাদা, একদম। তুমি বলো দাদা, আমাদের স্নান করাটা কি দরকার? হ্যাঁ, স্নিগ্ধ হওয়ার জন্য, ক্লিন করার জন্য দরকার। এইরকম মনটাকেও কিন্তু আমরা পবিত্র করি, মনটাকে। আজকে তুমি ভাবো না, সরস্বতী পুজোর দিন আমরা সকালে ঘুম থেকে উঠলাম,
তাই তো? ঘুম থেকে উঠে আমরা স্নান করে বা তার আগে আমরা গায়ে হলুদ তেল মেখে আমরা স্নান করি, এবং সেই সকালবেলা নতুন জামা প্যান্ট পরে সেই ধূপের গন্ধ, তারপরে আমাদের সেই তোমার একদম সব কিছু একটা অন্যরকম ভাইব কিন্তু আমরা পাই, এবং সেই দিনটা কিন্তু একটা অন্যরকমভাবে কিন্তু যায়। দাদা, পুজো পাঠ আমাদের জীবনে সবার দরকার। যে ব্যক্তিটা প্রত্যেক দিন ঠাকুরের নাম করে ঘর থেকে বের হয়, তাদের মনের পবিত্র মানে নেগেটিভ ভাবটা কিন্তু অনেকটা জলাঞ্জলি দিয়ে তারপরে যাচ্ছে, সাকসেস তারা পাবেই। পুজোর ভাইবটা কিন্তু অনেক কাজ করে। দাদা, বিশ্বাস তো তুমি করো, যারা বিশ্বাস করে কি বা করে না, আমি বলবো 1 মাস আমার কথা শুনে পুজো পাঠটা করো, এবং পুজো পাঠ করার পরে তুমি নিজে বলবে যে আগের মাসটা আর এই মাসটা কিভাবে গেল, আমাকে কিন্তু জানাবে। বলি যে জয়দেব, এই যে অনেক মানুষ বলে না যে উনি আমার জীবনে ভগবান, হ্যাঁ, বা আমি ভগবান দেখেছি। অ্যাকচুয়ালি তো সত্যি কথা বলতে তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা যে দেব দেবী, তাদের তো সেই ভগবানকে তো আর কেউ দেখেনি বা দেখে না। মানে অ্যাকচুয়ালি মানে আমি যদি আমার কথা বলা হয় যে আমি ভগবান দেখেছি, মানে কথার কথা বলি, যখন আমার প্রচণ্ড স্ট্রাগল টাইম, আমি দুম করে বিয়ে করে ফেলেছিলাম, সেই সময় প্রচণ্ড স্ট্রাগল টাইম। সেই সময় আমার মেয়ে হয়, মেয়ে শিশুমঙ্গলে তার কার্ড করা ছিল। এবার শিশুমঙ্গলের সেই কার্ডের টাকাটাও আমাকে এদিক ওদিক থেকে জোগাড় করতে হচ্ছে, মানে তার চিকিৎসার টাকাটা, মানে যে মেয়ে হবে তার টাকাটা। কিন্তু সেখানে আমার একটা টাকাও লাগেনি, কারণ আমার জীবনে যিনি ভগবান, তিনি ওখানে তার দেওয়া একটা ফ্রি কেবিন ছিল, আমি সেই কেবিনটা পেয়ে গিয়েছিলাম, আমার একটাও টাকা লাগেনি। তার নামটা বলছি। এবার পরবর্তী অবস্থায় আবার একটা আমার জীবনে ঝঞ্ঝা আসে, ওই 7.5 যেটা বলে, আমি জীবনে 7.5 কি বলে সেটা আমি সহ্য করেছি, মানে ভয়ঙ্করভাবে সহ্য করেছি 7.5। এই 7.5টা যখন কেটে যায়, মানে ভয়ঙ্করভাবে কেটে যায়, সেই সময় আমি আমার জীবনে দেবদূত হয়ে, আমার জীবনে ভগবান হয়ে আসেন তিনি, এবং তারপর থেকে আমার জীবনে আর পেছন ফিরে তাকাতে হয়নি। সেই ভগবানের নাম মিঠুন চক্রবর্তী। আমি আমার চোখের সামনে দেখেছি মিঠুন চক্রবর্তীকে ভগবান হিসেবে। তার সঙ্গে প্রথম জীবনে আমি গুরু ছবিতে মেন ভিলেন চরিত্রে পাই স্বপন শাহ। স্বপন শাহ আমার জীবনে আরেকজন ভগবান, যিনি আমার জীবন দাঁড় করিয়ে দিয়েছেন। সবই গ্রহ নক্ষত্রের খেলা, মানে গ্রহে যেটা ছিল সেটাই ঘটেছে। তো আমি দুটো ভগবান আমার জীবনে দেখেছি, একটা মিঠুন চক্রবর্তী, একটা স্বপন সাহা। তুমি কি তোমার জীবনে ভগবান দেখেছো? দাদা, সত্যি কথা বলতে ভগবান দেখেনি মানে এমন পার্সেন্ট নেই। যদি আমি বলি যে আমি ভগবান দেখিনি, তাহলে এটা ভুল বলা হবে দাদা। মানে আমার কাছে সেই ব্যক্তি ভগবান, যেই ব্যক্তি নিঃস্বার্থভাবে কিছু করে যায়, নিঃস্বার্থভাবে। তো আমার অনেক ব্যক্তিত্ব আছে, মানে আমার লাইনে বলো, মানে আমি যে ফিল্ডে আছি জ্যোতিষ ফিল্ডে, বা আমার জ্যোতিষ ফিল্ডের বাইরে বহু লাইনে আমি ভগবান দেখেছি, তাদেরকে আমি ফিল করেছি, ভগবান ঈশ্বর ফিল করেছি। যে একটা ব্যক্তি দাদা, মানে তোমাকে বললে তুমি হাসবে দাদা, এটা খুব একটা গল্পের কথা বলি। আমার পাড়া, আমি যে পাড়ায় থাকতাম আর কি, সেখানে আমি এখনো আছি। সো ওখানে একজন ব্যক্তি, সেই ব্যক্তি একদম নর্মাল একজন পার্সন, ঠাকুর দেবতা নিয়ে থাকে, চলে, এবং মেডিকেল নিয়ে চর্চা করে। এবং সে আমাকে একদিন হঠাৎ করে বলল যে তোমার এমন একটা দিন আসবে তুমি খাবারও টাইম পাবে না। আমি তখন হাসি চলে, আমি এখন কি বলছি, অনেক টাইম খাবার টাইম পাবে না, ধর ফালতু কথা বলছি, উল্টো পাল্টা কথা। তো আমি আর বাড়াইনি কথা, ও বাড়ায়নি। দাদা, বিশ্বাস করো, আমি এখন খাবার টাইম পাই না, এত কাজের চাপ, এত প্রেশার থাকে না, মানে সব দিক থেকে টাইম। এবং এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিটা এখন নেই, মানে তার কথা বললেও একটা অন্য, সেই ব্যক্তিটা আমাকে তন্ত্রের কিছু মূল জিনিস শিখেছে, যেটা তার সন্তানকেও দিয়ে যায়নি। মানে আমার জীবনে সব থেকে ভাইটাল কি, সন্তান হবে। সন্তান ছাড়া, তুমি সন্তান ছাড়া তুমি কাউকে ভাবতে পারো না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে সন্তানেরও উপরে দেখে, সেরকম মানুষের আমি কি বলবো, মানে সঙ্গ পেয়েছি। এবং সেই ব্যক্তি আমাকে যা দিয়ে গেছে, হয়তো সেটা মানে অর্থ দিয়ে মাপা যায় না। তো আমি বলি, তারা যেটা বললো মিঠুন চক্রবর্তী, উনি তো একজন সত্যি মানে
গড গিফট পারসন উনি একজন। হ্যাঁ, এবং সত্যি। উনি 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 যে কত মানুষের কত উপকার করেছেন হ্যাঁ, উনি সেটা উনি নিজেও জানেন না, না। না, উনি অন্য। আমি কোনো এখনো উনি উপকার করে যাচ্ছেন, মানে আমি আমি অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, আমি উনি হয়তো জানেন না। আমি হয়তো এটা বললে কোনো রাজনীতির হয়তো পার্ট হয়ে না, না, যাবে। রাজনীতির তো কোনো ব্যাপার আমি নেই সেটা এর মধ্যে। বলছি না। মানুষ। মানুষ মানুষ হিসেবে মিঠুন চক্রবর্তীকে আমি ছোটবেলা থেকে, মানে ছোটবেলা থেকে আমার বাবার মুখেও শুনেছি, আমিও। উনি একটা অন্য অন্য লেভেল। আর যদি কোনোদিন সম্ভব হয়, যদি সম্ভব হয়, দাদা আমার হয়তো টক শোয়ে আসবেন হয়তো সম্ভব হলে। কিন্তু উনি দারুণ একজন ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী, এবং ওনার মানে যে চার্টটা আছে না, যে ছকটা, সেই ছকটা আমি কোনো মারফত পেয়েছিলাম। দারুণ ছক। উনিও অনেক কষ্ট করে সেই জায়গাটা পেয়েছে। দারুণ মানুষ, মানে মানে মনের দিক থেকে তুমি যদি কোনো কারণে মিঠুন চক্রবর্তীর কাছে গিয়ে পৌঁছে যাও যে দাদা আমাকে একটু এটা সাহায্য করতে হবে, একদম একদম মানে ফেরাবে না। না, ওই ওই রাস্তা থেকে, ওই ঘরটা থেকে, ওই দরজা থেকে কেউ ফেরেনি। তোমাকে আমি কেউ একটা ফেরে না, কেউ আমি একটা করব দাদা। তুমি তো মুভিতে আছো, এখনো করছো, আরো করবে। তো তোমার এখনকার দিনে কাকে ভালো লাগে, সেরকম 5 জন নায়ককে আমাকে বলো, যে মানে ভালো লাগে, ভালোবাসো, দেখি আমার সাথে তোমার ম্যাচ খাই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, একদম 1 নম্বর, অসাধারণ। 1 নম্বর। তারপরে দেব। ও মাই গড, একদম খুব ভালো, মানে ওর মতো মন, ওর মতো ও অসাধারণ মন, খুব ভালো। আর ভীষণ ভদ্রলোক হিরো, যদি নায়ক, ভদ্র হিরো যদি বলা যায়, তাহলে সেটা হচ্ছে আবির চট্টোপাধ্যায়। বাহ, ও একদম। আর আর আমি পার্সোনালি মিট করেছি, ভীষণ ভালো মনের, আমি দেখেছি ভীষণ ভালো মনের মানুষ, সেটা হচ্ছে সোহম এবং অঙ্কুশ। বাহ, বাহ। যে 5 জনের কথা বললো, মানে এটাকে বলে কানেকশন। দাদার সাথে আমার একটা কানেকশন। মানে দেব সত্যি আমি খুবই ভালোবাসি। দেবদাকে আমি খুব লাইক করি, এবং আমার ফ্যামিলির সবাই খুব ভালোবাসে। আর প্রসেনজিৎ তা তো মানে প্রসেনজিৎ দা বলবো কেন, স্যার, প্রসেনজিৎ স্যার তো সেটা একটা অন্য লেভেল। তো উনি আমি বলবো যদি উত্তম কুমারের পরে কেউ থাকে, মানে উনি আছেন, আমি এটাই। তো সেই জায়গা থেকে যে 5 জনের নাম বললো, সোহম, অঙ্কুশ দা, তো আবির, এরা একটা অন্য মানে সত্যি ভালো। এবার নায়িকাকে যদি তুমি বলো, 5 জন নায়িকা। 5 জন নায়িকা বলতে গেলে আমি সেইভাবে না নায়িকাদের খুব কাছাকাছি গেছি, যাইনি তা না, গেছি। আমার এদের মধ্যে ভীষণ কিথ অ্যান্ড কিং কিন্তু খুব ভালো। 1 মিনিট, আমি তোমায় বলবো যে মানে ফেস রিড করে হ্যাঁ, দেখি এটা মিলছে কিনা। তুমি কিন্তু কোয়েল মল্লিককে খুব ভালোবাসো। হ্যাঁ, হ্যাঁ, সত্যি ঠিক না? ভালোবাসি। কোয়েল বহু, মানে একদম শুরু থেকেই বলতে গেলে কোয়েলের সঙ্গে অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি। ভীষণ ভালো দেখো মনের, দর্শক বন্ধু, দাদা কিন্তু বলেনি আমাকে, এত মানে ভালো কোয়েল মনের ভাবা যায় না। আর খুব ভদ্র। খুব ভদ্র, আর ভীষণ ভালো মনের, ভীষণ মানে হোমলি, একদম হোমলি। সেটা রচনা ব্যানার্জি, ওর সঙ্গে বহুদিন একসঙ্গে কাজ করেছি। রচনা ব্যানার্জি অনেকগুলো ছবিতে কাজ করেছি, ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। প্রচণ্ড ভালো মনের, শুধু একটু টাইমটা রাখতে পারে না, ওনার টাইম ক্যালকুলেশন করতে আজও পারেনি, ওর টাইম রাখতে পারে না, কিন্তু ওর মন, ওর ব্যবহার, ওর ভালোবাসা, ওর মানুষের প্রতি ভালোবাসা, উপকারী, ভীষণ ভালো। আর এখনকার কাকে, মানে এখনকার যে মানে নায়িকা, উঠতি নায়িকা? উঠতি নায়িকা তো সেইভাবে কারোর সঙ্গে সেভাবে মিট হয়নি। রিসেন্ট কাজ করলাম ইদিকার সঙ্গে, বেশ ভালো দেখলাম, ভীষণ ভদ্র, ভীষণ মিশুকে, ভীষণ ডাউন টু আর্থ ইদিকা। আর শ্রাবন্তীকেও দেখেছি, খুব ভালো। হ্যাঁ, শুভশ্রী খুব ভালো। মানে নায়িকারা, ইনফ্যাক্ট না, নায়িকারা সব হুল্লোড়বাজ বলতে গেলে, ভীষণ হুল্লোড় করে, কোনো গম্ভীর সেরকম নয়। আগেকার দিনে যেমন দেবশ্রী রায়, তার সঙ্গে ছেলে মানুষই টাইপের। তো ভীষণ মজার। তো একটা কথা বলবো দর্শক বন্ধু, দাদার কথার মধ্যে কিন্তু একটা ভাইব আছে, যে হুল্লোড় বাজটা মানে কিন্তু খারাপ নয়, এটা ছেলে মানুষই। যাদের মধ্যে ছেলে মানুষই থাকে তারা কিন্তু ভালো হয়, ঠাকুরের অংশ হয়। যে ইদিকা, যে মেয়েটির কথা যে বললো, এখনকার যে উঠতি নায়িকা বলবো, ইদিকা মেয়েটিকে দেখলেই মনে হয় যে ওর মধ্যে একটা মানে আধ্যাত্মিক ভাব রয়েছে। হয়তো আমরা যেহেতু ঠাকুর নিয়ে থাকি, আধ্যাত্মিকতা নিয়ে থাকি, আমরা হয়তো ফিল করতে পারি। আমাকে দেখলেই বলে যে তোমাকে দেখলেই এটা মনে হয়, ওইটা মনে হয়, মাতাল মনে হয় তোমাকে, হ্যাঁ, চোরটা মনে হয়। তো এই যে আমার ফেসটা দেখে তো ভিলেন, তো এইটা দেখে কি কোথাও বোঝা যায় ফেস রিড করে যে আমি ভালো মনের বা আমি ভালো লোক?
দুটো কথা বলি দর্শক বন্ধু, এটা কিন্তু খুব দারুণ কোশ্চেন, এত দামি কোশ্চেন না, এটা টাকার মানে মাপকাঠিতে মাপা যায় না। দারুণ কোশ্চেন। ফেজ এমন একটা জিনিস, তুমি ফেজ দেখে চিনতেই পারবে না। মানে আগেকার মানুষ বা আগেকার মুভি বা মানে তো এখনকারও দেখবে ভিলেন মানেই হলো একটা একটা মানে মুখ হবে সেরকম একটা গাম্বার টাইপের মুখ হবে, একটা কাটা হবে, একটা ডান গালটা একটু কাটা হবে, মানে একটু হবে, আর মানে এমন দেখতে লাগবে যে তাকে দেখে যেন ভয় লাগে, সে ভিলেন। আর নায়ক মানেই যে একটা সুন্দর হবে, মানে একটা হ্যান্ডসাম হবে, 6 অ্যাপ হবে, একটু মানে লম্বা হবে, টল হবে। তো আমার মতে আমি যদি বলি যে ভিলেন বানানো হয়, দেখো রূপ নিয়ে তো কেউ মানে নিজেকে তৈরি করতে পারে না যে আমার রূপটাকে আমি অন্যরকম চেঞ্জ করব। ভগবান গড গিফটেড, উনি ওইভাবে তৈরি। এবার ওনাকে ওই ধাজে দিয়েছে। মানে আমি যেটা মনে করি আমার ভাইবে, যে একজন ডাইরেক্টরের কাজ হলো সেই ডাইরেক্টরটা কি করছে, যে সুমিতদাকে আমি নায়ক বানাতে পারবো না, কারণ উনি ভুঁড়ি আছে, ওনার পেট আছে, উনি 6 অ্যাপ নয়, ওনার মুখটা একটু গোলগাল টাইপের, একটু রাগ টাইপের থাকে, ওনার চোখগুলি কটা, এনাকে ভিলেনে মানাবে। এই যে ডাইরেক্টরের যে কম্পোজটা, এই যে ডাইরেক্টরের যে থিঙ্কিংটা, এই ডাইরেক্টর ওনাকে এইভাবে তৈরি করেছে, ওনাকে ওইভাবে ওই ধাঁচে অভিনয় করে ওই জায়গাটাকে ফুটিয়ে তুলতে হবে। এটা কিন্তু ক্যালি বলতে পারো, দাদা কিন্তু অ্যাকচুয়াল বা এই টাইপের মানুষগুলি কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ওই মানসিকতার মানুষ নয়। ওনাকে ওই অভিনয়ের জায়গাটাতে ওরকম করতে হবে, তাই সেই মানুষটা ফুটিয়ে তোলে। হয়তো একটা মেয়েকে করছে, তারপরে ধাক্কা দিচ্ছে, কিন্তু আসলে কিন্তু সুমিতদা কিন্তু মেয়েদেরকে খুব রেসপেক্ট করে, সম্মান করে, এবং মেয়েদের দিকে সেই চোখ নিয়েও তাকায় না। মানে এই থিঙ্কিং, মানে আমি যা চিনি। কিন্তু ফিল্মে কি কেমন দেখতে মেয়েটা, আরে কেমন, এই যে টোন, এগুলি যাতে ফিল্মটাকে একটা মজার জায়গায় নিয়ে আসা যায়, যেটা লোকের একটা চোখে আকর্ষণ করে, যাতে ওইভাবে করলে একজন নায়ক আসবে, নায়ক এসে তাকে ধরবে, মারবে, পেটাবে, এটা একটা কি বলবো, মানে এটাই একটা ফিল্ম, এটাই একটা বই, এটাই একটা মুভি। তাই এই মানুষগুলি একটু আলাদা টাইপের হয়। এই মানুষগুলিকে যেহেতু ওনরা ওই গাম্ভীর্য মুখ বা গাম্ভীর্য দেখতে, সেই কারণে ওনাকে সেই অভিনয়ের মধ্যে ওই ধাঁচে ফেলা হয়। কিন্তু আলটিমেটলি আমি এমনও বলতে পারি, অনেক নায়কের অভিনয় করেছে অনেক ব্যক্তি, অনেক দেখতে সুন্দর আছে, তারা হয়তো দুটো একটা বই করে আর চান্স পায়নি, কিন্তু দাদা কনস্ট্যান্ট অভিনয় করে আছে ছোটবেলা থেকে। কারণটা কি? তার কারণ ওনাকে দরকার, ওনাকে ওই পার্টটার জন্য ওনাকে দরকার, তাই উনি অভিনেতা। এবং সেটা খলনায়ক, একটা নায়ক একটা খলনায়ক, এটা থাকবেই একটা বই, এটা নিয়ম, এটা না হলে বই হবে না। তো খলনায়কটা কিন্তু সেই অভিনয়, আমি এখন যদি জনি লেবারের কথা বলি, সে হাসায়, কিন্তু সেই টাইপের মানুষ তুমি পাবে না। মানে নায়ক অনেক পাবে, অনেক ভালো মানুষ, কিন্তু ওই যে ক্যারেক্টার, নেগেটিভ চরিত্রের যে ক্যারেক্টারের পার্সনগুলি কিন্তু খুব একটা পাওয়া যায় না সেই লেভেলের। দেখবে নায়ক অনেক পাওয়া যায়, অনেক হ্যান্ডসাম ছেলে আছে, কিন্তু অভিনয়টা জানা কজন ব্যক্তি আছে। আচ্ছা, যে কথাটা আমি বললাম মানে ভিলেনদের সম্বন্ধে, এটা ঠিক না বললে না? হ্যাঁ, তুমি যেটা বললে সেটা ঠিক বললে, কিন্তু তুমি যে ঠিক বলছো, এই ঠিকটা প্রত্যেকের কাছে কতটা ঠিক, এটা প্রত্যেকের কাছে গ্রহণযোগ্যতাটা কত, এই ঠিকটা সবার কাছে পৌঁছতে হবে। এবং ভাই এই ঠিকটাই কিন্তু মেনে নাও। এই যে আমাকে দেখে উল্টোপাল্টা কমেন্ট বক্সে কমেন্ট করো, এই যে উল্টোপাল্টা বলো, রাস্তাঘাটে বলো, আমাকে দেখলে ভয় পাও, ভয় পাওয়া উচিত, আমাকে দেখে ভয় পাও, নাহলে আমার বিক্রি হবে না। কি ঘটনা হচ্ছে, ও যেটা বললো সেই কথাটাকে একটু ফলো করো। দাদা একটা লাস্টে একটা কথা বলবো, এটা বলে শেষ করবো এখানে। দাদা একটা, তুমি ওই ফিল্মে বা মুভিতে ওই যে মেয়েদের যে টোনটা কাটো না, ওটা কি টাইপের কাটো, একটু দেখাও দেখি কি টাইপের, একবার বলো। এটা কারা রে? এ তো কচি মাংস, ব্রয়লার চিকেন। ওরে আজকে সময় নেই, পরে একদিন জমিয়ে ফিস্টি হবে। চ কি ভাবলে? এটা কিন্তু অভিনয়, এটা কিন্তু সত্যি কথা নয়। তাই নেক্সট একটা এপিসোডে লাইভ কলিং অনুষ্ঠান হবে, তোমরা দেখতে থাকো। নমস্কার।